দেখ, আমরা আগের দিনে লাস্ট কোন জায়গায় গিয়ে শেষ করলাম? আমরা কনভেনশনালি বোর্ড থিওরির অ্যাজাম্পশনসগুলোকে কাজে লাগিয়ে, মানে মূলত ফার্স্ট অ্যাজাম্পশনসটাকে কাজে লাগিয়ে এনার্জি, রেডিয়াস এবং স্পিডের এক্সপ্রেশন বের করেছিলাম, এবং আমি আমার সুবিধার জন্য সেই এনার্জি, রেডিয়াস এবং স্পিডের এক্সপ্রেশনগুলো বের করে দিয়েছি। এক্সপ্রেশনগুলো হচ্ছে এরকম, এনার্জি এক্সপ্রেশনটা হচ্ছে minus a z square equal 4/8 epsilon 0 square n square h square। এইটা তুমি লিখতে পারো ক্যালকুলেশনের সুবিধার জন্য বা নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য, মাইনাস z square by n square into 13.6 ইলেকট্রন ভোল্ট। রেডিয়াসের এক্সপ্রেশনটা তুমি এইরকম ভাবে লিখতে পারছো, epsilon 0 n square h square by pi n z square। এটাকেও ক্যালকুলেশনের সুবিধা হবে, নিউমেরিক্যাল ক্যালকুলেশন, সেটা হচ্ছে n square by z into a0। এখানে a0 যে বোর্ড রেডিয়াস, তার ভ্যালু হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। আর স্পিডের এক্সপ্রেশনটা হচ্ছে z square by 2 epsilon 0 nh, যেটা z by n আলফা ইনটু c। এখানে আলফাটা হচ্ছে 1/137.03605, যেটা টাইম স্ট্রাকচার কনস্ট্যান্ট, সেটা হচ্ছে স্পিড অফ লাইট। আর আগের দিনেই এখানে যে সমস্ত ইউনিভার্সাল কনস্ট্যান্টগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, এটা ইলেকট্রনের চার্জ, এটা অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, এইটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর সেটা হচ্ছে স্পিড অফ লাইট। এই ইউনিভার্সাল কনস্ট্যান্টগুলোর ভ্যালু তোমার অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে হচ্ছে না যদি তুমি এই মাইনাস এক্সপ্রেশনগুলোকে কাজে লাগাও। ঠিক আছে, তো আজকে আমরা অনেকটা হালকা একটা ক্লাস নেব, যে ক্লাসে এই যে এনার্জি, রেডিয়াস এবং স্পিডের এক্সপ্রেশনগুলো আমি পেয়েছি, সেইখান থেকে যে বোর্ড থিওরিগুলো অ্যাকচুয়ালি যার উপরে বেস করে তৈরি, যে এর আগে অনেক কিছু এক্সপেরিমেন্টাল অবজারভেশনস ছিল, সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনসগুলোকে মানে জাস্ট বোর্ড থিওরি দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করতে হবে। এছাড়া কিছু ফিটিং ফর্মুলা ছিল, যেমন রিডবার্গের একটা ফিটিং ফর্মুলা ছিল, সেখান থেকে রিডবার্গ কনস্ট্যান্টের একটা ভ্যালু ছিল, পামার রিডবার্গ ইকুয়েশন ছিল, রিচ কম্বিনেশন প্রিন্সিপাল ছিল, সেই জিনিসগুলো আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি প্রথমে এনার্জি ডিসকাশনটা কমপ্লিট করি। দেখো, হাইড্রোলাইট কোয়ান্টাম সিস্টেমের জন্য এনার্জি যে এক্সপ্রেশনটা লিখেছি, সেটা -m z স্কয়ার টু দি পাওয়ার 4/8 epsilon 0 স্কয়ার n স্কয়ার h স্কয়ার, এটা এনার্জি এক্সপ্রেশন। ঠিক আছে, আচ্ছা, প্রথম যে জিনিসটা তোমাকে বুঝতে হবে যে এক্ষেত্রে n, যেটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তার কতগুলো অ্যালাউড ভ্যালুস হচ্ছে 1 2 3 4 ডট ডট ডট। তার মানে এনার্জি কতগুলো স্পেসিফিক ভ্যালু নিয়ে জাস্ট অ্যালাউড হবে, সেই জন্য আমি বলতে পারি এই এনার্জিটা ইজ ডিসক্রিট অর কোয়ান্টাইজ। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, তারপরে যে জিনিসটা দেখো, সেটা হচ্ছে এই যে যখন তুমি পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জিটা ক্যালকুলেট করছো, পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জিটা আমি পরে আসছি, জাস্ট দুটো লেভেল, যা একটা কোয়ান্টাম নাম্বার হচ্ছে তোমার n1 আর একটা কোয়ান্টাম নাম্বার হচ্ছে n2, এদের মধ্যে যখন এনার্জি ক্যালকুলেট করছো, সেটা কত হচ্ছে, আর ডেল্টা ইটা এই ধরো n1 থেকে n2 যে এনার্জি গ্যাপ, সেটা ক্যালকুলেট করলে কত হবে না en2 en1, এই ডিফারেন্সটা করলে বের হচ্ছে m z স্কয়ার টু দি পাওয়ার 4/8 epsilon 0 স্কয়ার h স্কয়ার। এখানে তোমার 1/n1 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার। আচ্ছা, এবারে এইখান থেকে কতগুলো জিনিস তুমি পরপর ক্যালকুলেট করবে। প্রথম যে জিনিসটি ক্যালকুলেট করবে সেটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল। আয়নাইজেশন পোটেনশিয়াল অ্যাকচুয়ালি পোটেনশিয়ালটা বলা ঠিক না, বলা উচিত হচ্ছে আয়নাইজেশন এনার্জি। এখন নতুন কনভেনশনে আয়নাইজেশন পোটেনশিয়ালটা আমরা ব্যবহার করা হচ্ছে না, কারণ পোটেনশিয়ালের মানে আলাদা আর এনার্জির মানে আলাদা। আয়নাইজেশন এনার্জি আই। আচ্ছা, আয়নাইজেশন এনার্জি কি জিনিস না? আয়নাইজেশন এনার্জিটা হচ্ছে যে তুমি কোনো একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম না, তার সর্ববহিস্থ কক্ষে
সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে তাকে বের করে একটা মনোপজিটিভ ক্যাটায়ন তৈরি করতে এবং সেটাকে আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থাতে তৈরি করতে হবে। তার জন্য যে এনার্জি তোমাকে দিতে হচ্ছে সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। তো এবারে আমি ধরে নিচ্ছি যে কোনো একটা হাইড্রোজেন বা হাইড্রোজেন সিস্টেমে ইলেকট্রনটা ধরে নাও এনএচ লেভেলে আছে, তার মানে গ্রাউন্ড স্টেটে electron is at the quantum state n। এবার আয়নাইজেশন এনার্জি করতে গেলে কি হবে, n1 টাকে n লিখব, n2 টাকে নিয়ে চলে যাব ইনফিনিটি। তাহলে ফর আয়নাইজেশন এনার্জি তোমার n2 টাকে তোমার নিয়ে চলে যাবে ইনফিনিটি। তাহলে আয়নাইজেশন এনার্জি যে এক্সপ্রেশনটা বের হচ্ছে সেটা তোমার z স্কয়ার পার্ট একটা হয়ে গেল m × 4 বাই 8 এপসাইলন 0 স্কয়ার h স্কয়ার হয়ে গেল। এইটা তুমি 1 বাই n স্কয়ার লিখে দাও, এটা -1 বাই ইনফিনিটি তার স্কয়ার হয়ে গেল বা নরমাল ইনফিনিটি হয়ে গেল। এই ভাগটা 1 বাই ইনফিনিটি মানে 0 হয়ে গেল। এটা কত হচ্ছে z স্কয়ার বাই n স্কয়ার ইনটু m × 4 বাই 8 এপসাইলন 0 স্কয়ার h স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এই যেটা বের হলো দেখো, এই পার্টটা হচ্ছে আমার মানে এই যে এক্সপ্রেশন আমি বের করেছি আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে জাস্ট একটা হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেম, তার জন্য আয়নাইজেশন এনার্জি এক্সপ্রেশন। ঠিক আছে, আর একটা স্পেশাল কেসে কিন্তু হাইড্রোজেন কনসিডার করো, ফর হাইড্রোজেন অ্যাটম if we consider the fast ionization energy, then n of 1 টা তখন হাইড্রোজেনের যে ফাস্ট ionization energy তার এক্সপ্রেশনটা কি হবে, m = 4 by 8 epsilon 0 স্কয়ার h স্কয়ার। এবারে আমি এখানে m এর ভ্যালু, e এর ভ্যালু, epsilon 0 h এগুলোকে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এটা বের হবে 13.6 ইলেকট্রন ভোল্ট। এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবারে এই 13.6 ইলেকট্রন ভোল্টেজ এখানে বসিয়ে দেওয়া যায়, তাহলে যে কোনো হাইড্রোজেন এখন হাইড্রোজেনের one ইলেকট্রন আয়নের জন্য আয়নের এনার্জিটা বের হবে z স্কয়ার বাই n স্কয়ার ইনটু 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই রেজাল্টটা ভালোভাবে মনে রাখবেন যে আয়নের এনার্জিটা হাইড্রোজেন অ্যাটম না, হাইড্রোজেন লাইক one ইলেকট্রন আয়নের জন্য তার যেখানে এক্সপ্রেশন হচ্ছে z স্কয়ার বাই n স্কয়ার ইনটু 13.6 ইলেকট্রন ভোল্ট। তো আয়নের এনার্জি পাওয়া আমরা লিখে দিলাম। সেকেন্ড যে জিনিসটা আমি লিখতে চাই সেটা হচ্ছে যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি। দেখো ট্রানজিশন ফ্রিকোয়েন্সি যখন বের করতে চাইবে তখন প্ল্যাঙ্কের হাইপোথিসিস অনুযায়ী দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তুমি h দিয়ে ভাগ করতে দাও। তা দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তুমি h দিয়ে ভাগ করো, তাহলে ফ্রিকোয়েন্সিটা বের হবে ডেল্টা E বাই h। আর যদি ওয়েভ নাম্বার ক্যালকুলেট করো সেটা হয়ে যাবে ডেল্টা E বাই c h, যেটা রেসিস্ট্যান্স হলো 1 বাই ওয়েভ। তো সেটা কি হচ্ছে, এখানে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে m z স্কয়ার × 4 বাই 8 epsilon 0 স্কয়ার c ইনটু h কিউব ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তাহলে দেখো এই যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা n1 লেভেল থেকে n2 লেভেলে যাওয়ার জন্য এখানে n2 টাকে এটা n1, তুমি যদি অ্যাবজর্পশন স্টেটকে কনসিডার করো তাহলে n1 থেকে n2 লেভেলে যেতে হবে, আর যদি এমিশন স্টেটকে কনসিডার করো তাহলে n2 থেকে n1 লেভেলে আসবে। সেই ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা কি হবে এখানে, সেটা কি হচ্ছে দেখো, তুমি এই z স্কয়ারকে আলাদা করে রেখে দাও, তাহলে m × 4 বাই 8 epsilon 0 স্কয়ার c h কিউব ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। ঠিক আছে, আর এবার স্পেশাল কেসে ফর হাইড্রোজেন অ্যাটম যেটা 1 হয়ে গেল, তখন ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা হাইড্রোজেন অ্যাটমের জন্য কি হচ্ছে, n1 থেকে n2 লেভেলের ট্রানজিশনটা আমরা কনসিডার করব, সেটা হবে m = 4 বাই 8 epsilon 0 স্কয়ার c h কিউব ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার।
আর এটাকে নাম দেওয়া হচ্ছে r ইনফিনিটি ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তাহলে এইটা হচ্ছে তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা n1 থেকে n2 লেভেলে যাওয়ার জন্য হাই হয়ে গেল। এই তাহলে এটা তুমি হাই হয়ে গেল অন্য একটা কথা ভাবতে, তাহলে জেনারেল ট্রানজিশন ফ্রিকোয়েন্সি ডেফিনিশনটা কি হবে? সেটা থেকে z স্কয়ার বার হয়ে যাবে, তারপরে r ইনফিনিটি হয়ে যাবে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তো এটা হচ্ছে তোমার যে কোনো হাইড্রোজেন লাইক যখন একটা সিস্টেম কনসিডার করবে তখন z টা ন্যাচারালি 1 হয়, তখন তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সি রেজিস্ট্রেশন ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা, ঠিক আছে? আর এখানে এই r ইনফিনিটি যেটা বেসিক্যালি তোমার a e⁴ বাই a এপসাইলন 0 প্লাস স্কয়ার c h3 এইটা। এবারে তার ভালো করে বসাতে পারো, ধরো m হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন তার 9.11 into 10 to the minus 31 kg আমি বসালাম। ইলেকট্রনের চার্জ 1.602 into 10 to the minus 19 কুলম্ব, তারপর অফ আমি বসালাম 8 বসালাম। এপসাইলন 0 8.854 into 10 to the minus 12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু পাওয়ার মাইনাস আমি বসালাম। স্পিড অফ লাইট 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড আমি বসালাম। আর কোয়ান্টাম হলো 6.626 into 10 to the power minus 34 2 সেকেন্ড বসালাম, তারপর কিউব করে দিলাম। এই সবগুলো বসালে দেখবে আলজেব্রা উত্তর দেবে 109 এই 737 এরকম একটা এত সেন্টিমিটার ইনভার্সের মতো তোমার বিদ্যুৎ সমস্যাটা দেখা যাবে। আর পয়েন্টের পর বেশি বিলটা মানে তো 109.737 সেন্টিমিটার ইনভার্সের মতো মানে এই যে বিভব কনস্ট্যান্টটা এই যে এই r ইনফিনিটি এটাকে বলা হচ্ছে বিভব কনস্ট্যান্ট। বিভব কনস্ট্যান্ট এটাকে একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল কনস্ট্যান্ট কারণ এখানে বিভব কনস্ট্যান্ট এক্সপ্রেশনে যে বিভব কোয়ান্টিটিগুলো আছে এরা সবাই কিন্তু কনস্ট্যান্ট। মাস অফ দ্য ইলেকট্রনের চার্জ, অ্যাবসলিউট পারমিটিভিটি, দ্য ভ্যাকুয়াম, স্পিড অফ লাইট, কোয়ান্টাম সব ইউনিভার্সাল কনস্ট্যান্ট গুলো বিভব কনস্ট্যান্ট ইউনিভার্সাল কনস্ট্যান্ট আইডিয়া আছে। তো দেখো এই যে ইকুয়েশনটা তুমি পেলে এই ইকুয়েশনটা বলো যেটা বলে বিভব ইকুয়েশন। এই বিভব ইকুয়েশন এখান থেকে তোমার করতে পারা যাচ্ছে এবং সেখান থেকে তুমি এই ওয়েভলেন্থ বা ওয়েভ নাম্বার এক্সপ্রেশন পেয়ে যাবে। ওয়েভলেন্থ বা ওয়েভ নাম্বার এক্সপ্রেশন পেয়ে গেলে ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন তুমি চাও তাহলে তুমি সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম এখন পর্যন্ত আমি আইডেন্টিটি এনার্জি এক্সপ্রেশন বের করেছি, ট্রানজিশন ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন বের করেছি। এই ট্রানজিশন ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন তুমি বের করতে গেলে এখানে সমস্ত জিনিস যা খেয়াল হবে। এবার আমি চলে আসি বেসিক্যালি আইডেন্টিটি একটা প্রবলেম ক্ষেত্রে। আর তার আগে একটা জিনিস একটুখানি বলে দিই, সেটা হচ্ছে এই যে দুটো লেভেলের মধ্যে এনার্জি ক্যালকুলেট করলে যদি তুমি এইটাকে ক্যালকুলেট করো স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস, spacing between the successive energy levels, সেটা কি হবে? এই ডেল্টা টিটা n থেকে n + 1 লেভেল এর মধ্যে এনার্জি আপনি ক্যালকুলেট করছেন। মানে আগে n1 থেকে n2 বলেছিল, এখন হচ্ছে n থেকে n + 1 এই এনার্জি দুটো পার্থক্য লেভেলের মধ্যে এনার্জি ক্যালকুলেট করছেন। তাহলে সেটা কি হবে? এটা দেখো জাস্ট যেমন ছিল n z² / 4 পাই 8 এপসাইলন 0 স্কয়ার h স্কয়ার, এটা 1 বাই n স্কয়ার মাইনাস 1 বাই n প্লাস 1 তার স্কয়ার হয়ে যাবে। মানে কি ছিল n z² 4 বাই 8 এপসাইলন 0 স্কয়ার h স্কয়ার, এটা ছিল 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। n1 এর জায়গায় n বসাবো, n2 এর জায়গায় n প্লাস 1, তার ঠিক পরের লেভেল থেকে বসাবো। তো বসালে কত হচ্ছে m z² 4 বাই 8 এপসাইলন 0 স্কয়ার h স্কয়ার into 8 হয়ে যাচ্ছে n স্কয়ার into n plus 1 তার স্কয়ার এখানে হয়ে যাচ্ছে n plus 1 এই। তাহলে দেখো এই যে রেজাল্টটাকে তুমি যদি একটা কনস্ট্যান্ট ভাবে ধরো, ধরো এটা একটা এই পার্টিকুলার ভ্যালু একটা কনস্ট্যান্ট ধরো, ধরো এটা e0 ধরলাম, তার সঙ্গে 2n plus 1 n স্কয়ার into n plus 1 তার স্কয়ার, এই হচ্ছে রেজাল্টটা।
তাহলে আমি যদি এনার্জি গ্যাপটা ক্যালকুলেট করি, ধরো 1 নম্বর লেভেল এবং 2 নম্বর লেভেলের মধ্যে, 2 নম্বর লেভেল এবং 1 নম্বর লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা যদি ক্যালকুলেট করি, সেটা কত বলবো? E0 টা যেমন আছে আর এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হাই লেভেল বা হাই লাইট সিস্টেমের জন্য, আর এখানে n এর জায়গায় কত আছে 1, n এর জায়গায় 1 বসালে এখানে 3 হয়ে যাচ্ছে, আর নিচে n এর জায়গায় 1 বসালে কত হচ্ছে তোমার 4 হচ্ছে। এটা ডেল্টা এটা যদি তুমি 2 আর 3 এর মধ্যে ক্যাপটাকে দেখো, তাহলে এটা E0 হলো, এখানে n এর জায়গায় 2 বসালে 5 ডিভাইডেড বাই 2 স্কয়ার আর 3 স্কয়ার মানে 36। যদি এনার্জি গ্যাপটা 4 থেকে 3 এর মধ্যে এনার্জি গ্যাপ দেখো, তাহলে এটা E0 হলো, এখানে যদি 3টা বসাও তাহলে 7 হলো ডিভাইডেড বাই এখানে 3 স্কয়ার মানে 9 2 16 মানে 144 হলো m সমান। এবং তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এই যে 2 থেকে 1 এর মধ্যে এনার্জি গ্যাপ এটা বেশি দেন 3 থেকে 2 এর মধ্যে এনার্জি গ্যাপ দেন 4 থেকে 3 এর মধ্যে এনার্জি গ্যাপ সমান। তার মানে কি আছে যে স্পেসিং বিটুইন সাকসেস অফ এনার্জি লেভেলস ডিক্রিজ বাই ইনক্রিজ কোয়ান্টাম নাম্বার। তাহলে এখানে এই কনক্লুড করতে দেখো যে স্পেসিং বিটুইন সাকসেস অফ এনার্জি লেভেলস ডিক্রিজ উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। কি হলো না spacing between two successive energy levels decreases with increasing quantum number. এটা কার জন্য? ফর hydrogen atom or hydrogen light, 1 electron ion system. Okay, for hydrogen atom or hydrogen light 1 electron ion system, the spacing between the successive energy will decrease করছে with increase in quantum number. এটা কি সব সময় সত্যি হবে এরকম না, এটা হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইট 1 electron ion ক্ষেত্রে সত্যি। পরে তুমি যখন ধরো লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম দেখবে, তখন দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা অলওয়েজ কনস্ট্যান্ট। আবার তুমি ধরো রিজিডিটির প্রবলেম যখন দেখবে, তখন দেখবে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ এবং ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার বরং বেড়ে যাচ্ছে। বিভিন্ন রকমের সিচুয়েশন দেখতে পাবে, কিন্তু হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে স্পেসিফিক বিটুইন সাকসেসিভ এনার্জি লেভেল এটা কিন্তু ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার গ্যাপে কমবে। আচ্ছা, এবারে আমি যে গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি, এটা কোয়ালিটেটিভ প্লট আঁকার চেষ্টা করছি। ধরো এদিকে এনার্জির প্লট করা হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে তোমার n = 1 এর জন্য, এটা n = 1 এর জন্য, বা এদিকেও লিখতে পারো এটা n = 1 এর জন্য, যার করেসপন্ডিং এনার্জি ধরে নাও তোমার E1, এটা ধরো তোমার n = 2, যার এনার্জিটা হচ্ছে E2। এবারে বাকি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু কমবে, তাহলে কোয়ালিটেটিভ অবস্থা ছবিটা কিন্তু সত্যি হয়। n = 3, তার এনার্জিটা হয়ে যাচ্ছে তোমার E3। তারপরে ধরো তোমার n = 4, এনার্জিটা হলো তোমার E4। n = 5, এনার্জিটা হলো তোমার E5। now n = 6, এনার্জিটা E6। n = 7, এবার নাও E7। n = 8, এনার্জিটা E8। n = 9, এনার্জিটা E9 এর সমান। ঠিক আছে, তাহলে কোয়ালিটেটিভ দিকটা দেখানোর চেষ্টা করি যে পারফরম্যান্স দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার গ্যাপ ভ্যালু সেটা কিভাবে কমছে। আচ্ছা, এবার দেখো যখন আমি স্পেকট্রা দেখব কি হবে না, n = 1 এর নামে তোমার যেখান থেকে খুশি, মানে 2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে 6 যত
1 এ নামাচ্ছি, ঠিক আছে? তাহলে n লগ 1 এ যখন তোমার নামছে তখন এইটা তোমার দিচ্ছে লাইনার তার মানে তুমি দেখো লাইনার সিরিজটা এই যে ওয়েভ নাম্বার এক্সপ্রেশন তুমি পেয়েছো না, ওয়েভ নাম্বার এক্সপ্রেশনটা কি ছিল না n1 থেকে n2 ধর ট্রানজিশন করতে বা n2 থেকে n1 যেটা বলছি এটা তোমার অ্যাবজর্পশন করতে এমিশন করতে তারপরে নির্ভর করবে, সেটা কি ছিল না হাইড্রোজেন অ্যাটমের জন্য বলেছিল দেখো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এটা হচ্ছে r ইনফিনিটি ছিল ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, এইটা তোমার ওয়েভ নাম্বারের এক্সপ্রেশন এটা। এবারে n1 টা তুমি কম করছো আর n2 টাকে 2 3 4 যা কিছু ধরতো, তাহলে যে স্পেরিক্যাল সিরিজটা পাবে সেটা হচ্ছে তোমার লাইনার সিরিজ। আচ্ছা ঠিক n1 2 ধরে যদি n2 টাকে তুমি 3 4 5 ইত্যাদি ধরো তাহলে যে সিরিজটা পাবে সেটা হচ্ছে তোমার বামার সিরিজ। বামার সিরিজটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি নাম হচ্ছে কুসে, এবার যেখান থেকে খুশি সেটা নামতে পারে। এরকম এটা হচ্ছে বামার সিরিজ। আচ্ছা n1 3 আর n2 4 5 6 ইত্যাদি হলে যেটা পাবে সেটা হচ্ছে পার্শিয়াল সিরিজ। n1 4 n2 5 6 7 দরকার হলে লাইনার বামার পার্শিয়াল ব্র্যাকেট সিরিজ। n1 5 n2 6 7 8 ইত্যাদি হলে থার্ড সিরিজ। n 6 n2 7 8 9 ইত্যাদি হলে তোমার হামফ্রে সিরিজ একদম লাইনার বামার। তো এই যে সিচুয়েশনটা পার্শিয়াল সিরিজ ব্র্যাকেট হাম হামফ্রে বলে যে বিভিন্ন রকমের যে এক্সপেরিমেন্টাল হাইড্রোজেনের যে এক্সপেরিমেন্টাল স্পেকট্রাল লাইনগুলো পাওয়া গেছিল বা সিরিজগুলো পাওয়া গেছিল, এই সিরিজগুলো কিন্তু কোর্সের থেকে এক্সপেরিমেন্ট করতে পারছে এবং এটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এই যে লাইনার সিরিজ তুমি পাওয়া হচ্ছে ইউনিরিজিয়ান, বামা সিরিজ পাওয়া ভিজিবল ইউনিরিজিয়ান, আর বাকিগুলো সব পাওয়া যায় আইআর সিস্টেম। তাহলে দেখো আমি বলছি যে যে স্পেকট্রাল সিরিজগুলো যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো, ঠিক আছে? নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, তাই সিরিজটা হয়ে গেল আমি বুঝে দিলাম। দেখো তুমি এই যে হাইড্রোজেন প্রবলেমের ক্ষেত্রে এনার্জি যে এক্সপ্রেশনটা বেরিয়েছে সেটা হচ্ছে মাইনাস m z স্কয়ার টু পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কয়ার m স্কয়ার h স্কয়ার, এই এনার্জি পুরো নেগেটিভ, ঠিক আছে? আর এই নেগেটিভ যেটা হলো তার ফিজিক্যাল সিগনিফিকেন্স এটা বোঝার চেষ্টা করো যে টোটাল এনার্জির মধ্যে কি ছিল, কাইনেটিক এনার্জি পার্ট ছিল না পোটেনশিয়াল এনার্জি পার্ট ছিল। এটা আমরা যখন ক্যালকুলেট করেছিলাম কাইনেটিক এনার্জি পার্টটাকে দেখিয়েছিলাম এটা z স্কয়ার বাই 8 পাই এপসাইলন 0 ইনটু r হচ্ছে, আর পোটেনশিয়াল এনার্জিটা মাইনাস z স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 r হচ্ছে। রেজাল্টেন্টটা হয়ে গেল কত মাইনাস z স্কয়ার বাই 8 পাই এপসাইলন 0 r।
তাহলে কি হচ্ছে দেখো এই পার্টিকুলার কাইনেটিক এনার্জিটা অবশ্যই পজিটিভ কোয়ান্টিটি, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ কোয়ান্টিটি, এবং পোটেনশিয়াল এনার্জি ম্যাগনিটিউড কিন্তু কাইনেটিক এনার্জি ম্যাগনিটিউড থেকে বেশি হয়ে যাচ্ছে, এখানে টোটাল এনার্জিটা আবার নেগেটিভ হিসেবে অ্যাপ্লাই করছে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে যে টোটাল এনার্জিটা নেগেটিভ হচ্ছে, তার কারণটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ বলে এবং পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিকে ডমিনেট করছে, তাই তো? তাহলে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ কেন? কারণ নিউক্লিয়াস ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। তার মানে যে নিউক্লিয়াস ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে বলে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, সেটাই ঠিক করে দিচ্ছে যে ওভারঅল এনার্জিটা অ্যাকচুয়ালি কেন নেগেটিভ হচ্ছে। তার মানে এটা বেসিক্যালি মানে হচ্ছে যে ইলেকট্রনটা বাউন্ড ইলেকট্রন ইজ বাউন্ড ইলেকট্রন। যদি এমন হতো যে কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিকে এক্সিড করে যেত তাহলে ফ্রি ইলেকট্রন হতো। তো ইলেকট্রন ইজ বাউন্ড ইলেকট্রন এন্ড হেন্স total energy is negative. এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হয়। আর সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এই পার্টিকুলার কেসে, সেটা হচ্ছে যে এই হাইড্রোডাইনামিক প্রবলেমের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি অ্যাভারেজ ক্যালকুলেট করা যায় যে স্কয়ার বাই 4 পাই এপসাইলন ইনটু 1 বাই r এর অ্যাভারেজ হবে, আর পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজ ক্যালকুলেট করলে মাইনাস j হবে, এই হবে। পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজ ক্যালকুলেট করলে ওটা মাইনাস j স্কয়ার বাই 4 পাই এপসাইলন ইনটু 1 বাই r এর অ্যাভারেজ হবে। এখান থেকে ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছ যে কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার মানে যদি তুমি 2 দিয়ে গুণ করো মানে 2 তে আলাদা কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, এই একটা এক্সপ্রেশন পেলে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির মধ্যে তুমি একটা রিলেশন পেলে, এটা 2 তে আলাদা কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। আর এই যে অবজারভেশনটা, এই অবজারভেশনটা একটা জেনারেল থিওরি, তার একটা এক্সাম্পল, যে জেনারেল থিওরিটাকে বলা হয় ভিরিয়াল থিওরি। তো এই কনটেক্সটে যদিও তোমাদের হয়তো নির্ভর যে ভিরিয়াল থিওরিটা জানা দরকার পড়ে না, কিন্তু একটু জেনে রাখো, সেটা তোমার অনেক পার্টিকুলারলি যে অ্যাডভান্স সম্বন্ধে তখন না অনেক কিছু যেগুলো মুখস্থ করতে হবে, একটা জেনারেল প্রিন্সিপল একটা এক্সাম্পল দিয়ে নলেজ করতে পারবে। তো ভিরিয়াল থিওরিটা খুব অল্প করে বলে ব্যাপারটা এরকম, ধরো পোটেনশিয়াল এনার্জি যদি r এর ফাংশন হয় তাহলে এরকম দেখতে হয়, a r s এর মতো দেখতে, মানে থিটা r এর ফাংশন এবং r এর পাওয়ারটা হচ্ছে s। এবার ডাইমেনশন মিসম্যাচ হতে পারে, ডাইমেনশনটাকে ম্যানেজ করার জন্য এখানে a গুণ করে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে একটা ডিসটেন্স ধরো r তার পাওয়ার হচ্ছে s, তখন যেটা হবে দেন তুমি দেখাতে পারো দুইটি আলাদা কাইনেটিক এনার্জি বিকজ s ইজ আলাদা পোটেনশিয়াল এনার্জি হবে। তাহলে যদি পোটেনশিয়াল এনার্জিকে এই রকমভাবে লেখা যায় যে v হচ্ছে r মানে a r টু দি পাওয়ার s, আর r টু দি পাওয়ার s এর সঙ্গে প্রপোর্শনাল, তাহলে দুইটি আলাদা কাইনেটিক এনার্জি হয়ে যাবে আর s ইজ আলাদা পোটেনশিয়াল এনার্জি। এবং সেখান থেকে তারা টোটাল এনার্জি আলাদা করে ক্যালকুলেট করবে, কাইনেটিক এনার্জি আলাদা করে পোটেনশিয়াল এনার্জি আলাদা, তাহলে কাইনেটিক এনার্জি এই রকমভাবে লিখে দাও আর পোটেনশিয়াল এনার্জি কত হবে 2/s ইনটু কাইনেটিক এনার্জি হবে 2/s ইনটু কাইনেটিক এনার্জি, তাহলে এটা তুমি লিখতে পারো s + 2 মানে 1 + 2/s অর্থাৎ s + 2/2 ইনটু এইটা, তাহলে এই টোটাল এনার্জিটা তুমি এরকমভাবে লিখতে পারো, অথবা কাইনেটিক এনার্জিটা 2/s এটা s বাই s + 2 ইনটু টোটাল এনার্জি, এরকমভাবে লিখতে পারো। কাইনেটিক এনার্জিটা টোটাল এনার্জির একটা ফ্র্যাকশন, কতখানি ফ্র্যাকশন মানে s + 2 এই ফ্র্যাকশন। আর তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জিটা যেহেতু 2/s ইনটু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, তাহলে 2/s ইনটু s বাই s + 2 ইনটু টোটাল এনার্জি, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজ কত 2/s + 2 ইনটু অ্যাভারেজ টোটাল অ্যাভারেজ এনার্জি। তাহলে এইটা হচ্ছে ভিরিয়াল থিওরি, জাস্ট খুব সহজে আমি মানে খুব ব্রিফলি সামারাইজ করলাম যে যদি পোটেনশিয়াল এনার্জিটা r এর পাওয়ার s এর সঙ্গে প্রপোর্শনাল হয় তাহলে ফুললি আলাদা কাইনেটিক এনার্জি, তাহলে s ইনটু আলাদা পোটেনশিয়াল এনার্জি হবে। সেইখান থেকে কাইনেটিক এনার্জি টোটাল এনার্জি কতখানি ফ্র্যাকশন আর পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি কতখানি ফ্র্যাকশন আমি দেখে নিতে পারলাম। আর এবার আমাদের কেসে কি হয়েছে, ফর হাইড্রোজেন অ্যাটম or hydrogen light 1 electron ion কি হয়েছে দেখো, এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি যে r এর ফাংশন সেটা -j² বাই 4 পাই এপসাইলন যেহেতু r
r টু দি পাওয়ার মাইনাস 1 এর সঙ্গে করব তার মানে কি হচ্ছে s টা আমাদের দিতে হবে 1 আর s টা 1 তুমি দেখো তাহলে s টা মাইনাস 1 s টা মাইনাস 1 এর যদি r টু দি পাওয়ার s ছিল এখানে r টু দি পাওয়ার মাইনাস 1 হয়েছে তার মানে s টা তোমার ইকুয়াল মানে মাইনাস 1 হবে তো এখানে বসিয়ে দিলে কত হবে তাহলে ইমপ্লাই করবে 2 ইনটু আবার মাইনাস ইকুয়াল মাইনাস 1 করে চলে আসবে বুঝতে পারছো তার মানে এটা আছে এই যে হাইড্রোজেন প্রবলেমের ক্ষেত্রে যে 2 ইনটু অ্যাভারেজ অফ ইলেকট্রিক এনার্জি কে নেগেটিভ বা পজিটিভ এনার্জিটা বেরিয়েছে এটা নতুন কিছু না এটা যে জেনারেল থিওরেমের ভিএলতে যেটাকে एग्जांपल হিসেবে অ্যাপ্লাই করবে ঠিক একই রকম তুমি যদি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর দেখো এটা পজিটিভ এনার্জিটা হাফ কে x স্কয়ার অর্থাৎ s টা তখন হবে তোমার 2 s টা 2 হয়ে যাবে 2 ইনটু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি হয়ে যাবে 2 ইনটু অ্যাভারেজ অফ পজিটিভ এনার্জি 2 কেটে চলে গেল কাইনেটিক এনার্জি আর পজিটিভ এনার্জির সঙ্গে সমান তাহলে রিয়েল থিওরেমটা জানলে তোমার শুধুমাত্র হাইড্রোজেন প্রবলেম না এই রকমের আরো অনেক প্রবলেমের ক্ষেত্রে তুই এটাকে জাস্ট ব্যবহার করতে পারছ এটা একটা পার্টটা কথা আছে আর পার্টটা আমি একটু নিয়ে বলতে চাই সেটা হচ্ছে দেখো ফ্রিকোয়েন্সি তুমি জানো সেটা থেকে টাইম পিরিয়ড বের করতে পারো দেখো ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশনটা মানে ফ্রিকোয়েন্সি যে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে c ইনটু নিউ বাই হবে তাহলে নিউটা হচ্ছে c ইনটু নিউ বাই ঠিক আছে এবং সেটা কত c ইনটু z স্কয়ার ইনটু r ইনফিনিটি ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n স্কয়ার এটা আর টাইম পিরিয়ডটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড তাও দিয়ে দিই কারণ আমি টাইম এনার্জি থেকে একটু বলবি কি লিখেছি তাও হচ্ছে কিন্তু 1 বাই নিউ মানে নিউটা হচ্ছে 1 সেকেন্ডে কতবার ঘুরছে আর টাইম পিরিয়ড হচ্ছে একবার ঘুরতে কত সময় লাগে সেটা কারণটা 1 বাই নিউ সেটা কত হয়ে যাবে 1 বাই স্পিড অফ লাইট ইনটু z স্কয়ার ইনটু r ইনফিনিটি ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n স্কয়ার এইটা হচ্ছে তুমি টাইম পিরিয়ড এক্সপ্রেশন পেয়ে টাইম আর রেডিয়াস এবং ভেলোসিটি এক্সপ্রেশন আমি অলরেডি বলেছি তাহলে আমি আপনাকে বললাম আজকে যেটা বললাম সেটা একটু সামান্য করে দেওয়া যাক তাহলে এর উপরে বেশ করে আপনি নিউমেরিক্যাল প্রবলেমগুলো করতে হবে ও তার আগে আরেকটা জিনিস একটু বলে দেওয়া আরেকটা জিনিস একটু বলে দেওয়া সেটা হচ্ছে দেখো এই যে বোর্ড থেকে কেমন করে রিচ কম্বিনেশন প্রিন্সিপালকে এক্সপ্রেস করতে পারবে তুমি দেখো এই যে ওয়েভ নাম্বার এক্সপ্রেশন পেয়েছো n1 থেকে n2 লেভেলের ট্রানজিশনের জন্য সেটা কত হাইড্রোজেন প্রবলেমের জন্য ওটা r ইনফিনিটি ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার আচ্ছা আমি এটাকে লিখলাম r ইনফিনিটি বাই n1 স্কয়ার মাইনাস r ইনফিনিটি বাই n2 স্কয়ার ধরো এটাকে আমি নাম দিচ্ছি ধরে নাও হচ্ছে মানে এটাকে এইটাকে একটা স্পেক্ট্রাল গ্রাফ ধরে নাও t n1 মাইনাস ধরে নাও t n2 জাস্ট এইটাকে বলে দিচ্ছি t n1 t n2 আচ্ছা এবারে ধরে নাও তুমি একটা ট্রানজিশন দেখছো ধরে নাও n1 থেকে n3 তে একটা ট্রানজিশন দেখছো তাহলে কি হবে সেটা r ইনফিনিটি ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার মাইনাস 1 বাই n3 স্কয়ার এটা কত হচ্ছে r ইনফিনিটি বাই n2 স্কয়ার মাইনাস r ইনফিনিটি বাই n3 স্কয়ার এটাকে নাম দেব কত n2 মাইনাস n3 আর এইটাকে কেমন করে লিখতে পারা যায় আর এটা হলো একটা আবার ধরে নাও একটা n2 থেকে ধরে নাও n2 তে ট্রানজিশন হচ্ছে সেটাকে কেমন 1 বাই n2 স্কয়ার মাইনাস সরি এটা n1 হলো না এটা n1 আর এটা একটা n2 থেকে n3 তে এটা হলো না n2 থেকে n3 তে ট্রানজিশন হচ্ছে সেটা এইটা এবার ধরে নাও n3 তে ট্রানজিশন হচ্ছে তো কত হবে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n3 স্কয়ার তাহলে এটা r ইনফিনিটি বাই n1 স্কয়ার মাইনাস r ইনফিনিটি বাই n3 স্কয়ার তাহলে সেটা হয়ে যাবে q অফ n3 এবার খেয়াল করে দেখো এই যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা যেটা n1 থেকে n3 তে ট্রানজিশন জন্য ঘটছে সেটা হচ্ছে t n1 মাইনাস t n3 এটা তুমি লিখতে
পারো Pn1 minus Pn2 plus Pn2 minus Pn যেটা Pn কেটে চলে গেল Pn1 minus Pn2 সেটা বেসিক্যালি n1 থেকে n2 তে ট্রানজিশন চলে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার আর এটা হয়ে যাচ্ছে n2 থেকে n3 তে ট্রানজিশন চলে ওয়েভ নাম্বার। তার মানে কি বলবো দেখো যে কোন একটা স্পেকট্রাল লাইনের করেসপন্ডিং ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটাকে অন্য দুটো স্পেকট্রাল লাইনের ট্রানজিশন ফ্রিকোয়েন্সি লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারো। দিস ইজ নাথিং বাট আ রিচ কম্বিনেশন প্রিন্সিপল। এটা হচ্ছে রিচ কম্বিনেশন প্রিন্সিপল। দিস ইজ আ রিচ কম্বিনেশন প্রিন্সিপল। ঠিক আছে, তো এবার আমরা টোটাল গল্পটাকে সামারাইজ করার চেষ্টা করি যে আমরা আজকে আসলে যে কাজটা হলো এই কাজটা পরীক্ষা পাওয়াটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে তোমাকে যখন পরীক্ষাতে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেমস গুলো করতে হবে সবটাই কিন্তু আজকে টোটাল যা আলোচনা করব তার উপরে বেস করে। তাহলে আমরা কি করেছিলাম আগের দিনে এনার্জি এক্সপ্রেশন, রেডিয়েশন এক্সপ্রেশন এবং স্পিডের এক্সপ্রেশন বের করে রেখেছিলাম। রেডিয়েশন এবং স্পিড তার জন্য তোমার একটা নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য যে ফর্মুলাগুলো ব্যবহার করার কথা সেই ফর্মুলাগুলো তুমি সামারাইজ করে রেখে দিয়েছি। এবার এনার্জি নিয়ে আমি আজকে বেশি কিছু ডিসকাস করার চেষ্টা করলাম। প্রথমে হচ্ছে আমি এটা বললাম যে এনার্জি মানে সেখান থেকে আমি ট্রানজিশন ফ্রিকোয়েন্সি বা ট্রানজিশন ওয়েভ নাম্বার বা ট্রানজিশন ওয়েভ লেন্থ এগুলোকে এক্সপ্রেশন বের করলাম এবং সেখান থেকে যে তুমি রিডবার্গ ইকুয়েশনটা পেতে পারছো এবং রিডবার্গ কনস্ট্যান্টটা পেতে পারছো সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি এবং সেখান থেকে বিভিন্ন স্পেকট্রাল সিরিজগুলোকে পাওয়া লাইমান, বামার, পার্সেন্ট, ব্র্যাকেট, আন, হাম্পের বিভিন্ন সিরিজগুলো আমি পেয়েছি। ঠিক আছে, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড যেটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে যে হাইড্রোডাইনামিক ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য স্পেসিফিক বিটুইন সাকসেসিভ এনার্জি লেভেল সেটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ হয়েছে উইথ ইনক্রিজিং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সেটা সেকেন্ড পার্ট যেটা আমরা দেখেছি। থার্ডে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই যে এনার্জিটা নেগেটিভ বেরোচ্ছে সেই নেগেটিভ ভ্যালু বেরোনোর ফিজিক্যাল সিগনিফিকেন্ট কি সেটা আলোচনা করেছি। তারপর আমরা যেটা আলোচনা করেছি ভিরিয়ার থিওরেমটা একটা ইম্পর্টেন্ট থিওরেম, সেই থিওরেমটা এখানে কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে হাইড্রোজেন বা হাইড্রোজেন কনজুগেট সিস্টেমের জন্য যে 2 ইনটু আলাদা ম্যাগনেটিক এনার্জি থেকে নেগেটিভ বা পজিটিভ এনার্জি হচ্ছে সেই পার্টটা আমরা আলোচনা করে দিয়েছি। আচ্ছা, রিচ কম্বিনেশন প্রিন্সিপালটা এই পার্টিকুলার সিচুয়েশনে কেমন করে অ্যাপ্লিকেবল হলো সেই টোটাল জিনিসপত্রগুলো দেখে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা এইটাই মূলত হচ্ছে বোর থিওরি নিয়ে যে কথাবার্তাগুলো আমরা সেটা আমাদের আরো কতগুলো জিনিস অ্যাকচুয়ালি করতে হবে। আমি নেক্সট ক্লাসে এটা করব যে এই যে বোর থিওরি তার মধ্যে যে ফাইনাল ফর্মুলাগুলো করে দেখানো তার বেসিসে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো তো করেছে মানে ধরো পার্টিকুলার নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো তো করেছে তার কয়েকটা রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল আমরা সলভ করার চেষ্টা করব। এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টের মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে বোর থিওরির কিছু লিমিটেশন আছে কিনা, সাধারণত বোর থিওরি অনেক লিমিটেশন আছে সেইগুলোকে আমি দেখব। আর এছাড়া আমি অ্যাডভান্স রিসোর্সেস হিসেবে বোর থিওরি থেকে আরো দুটো জিনিস বলবো। একটা তো সাডেনলি বোর করেসপন্ডিং প্রিন্সিপল যেটা আমি আগে একটা বলেছি কিন্তু সেটাকে আলাদা করে একটু বলার দরকার পড়ে, এটা নাম্বার 1। নাম্বার 2 যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো যে রিডবার্গ কনস্ট্যান্টটা সাবসিস্টেমে আর ইনফিনিটি লিখেছিলাম। তোমাদের মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, তাই তো হাইড্রোডাইনামিক রিডবার্গ কনস্ট্যান্ট আমি বলছি তাহলে আর ইনফিনিটি সাবসিস্টেমে দিলাম না, আর এইচ না দিয়ে। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটাকে তোমার আরো ভালো করে এক্সপ্লোর করা দরকার। মানে মূলত যারা একটুখানি ভেতর থেকে ব্যাপারটাকে পড়ার চেষ্টা করছো বা মানে তোমার পরবর্তীকালে তুমি এই সাবজেক্টটা নিয়ে এগোনোর চেষ্টা করছো তাদের এখানে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা সেটা হচ্ছে এই যে রিডবার্গ কনস্ট্যান্টের যে ইকুয়েশনটা আমি ব্যবহার করেছি সেখানে মাসের জায়গায় মাস অফ দ্য ইলেকট্রন ছিল। এই যে মাসের জায়গায় মাস অফ দ্য ইলেকট্রন ছিল তার কারণটা কি না, কারণ বোর থিওরি কিন্তু এরকম একটা জিনিস ধরে নিচ্ছে যে যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে তখন নিউক্লিয়াসটা যে স্টেশনারি, ইলেকট্রনটাই শুধুমাত্র ঘুরছে একটা সার্কুলার অরবিটে। কিন্তু দেখো নিউক্লিয়াস এবং ইলেকট্রন পরস্পরকে অ্যাট্রাক্ট করে, তার পরস্পরকে যদি অ্যাট্রাক্ট করে তাহলে নিউক্লিয়াস যেমন ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে ইলেকট্রন নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করছে। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি ইলেকট্রন করে তাহলে ইলেকট্রনকে কেন্দ্র করেও তোমার মানে ইলেকট্রনকে কেন্দ্র করে একটা সেন্টার অফ মাসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরবে এবং তার সাথে নিউক্লিয়াসও ঘুরবে। সেটা তুমি বন্ধ করতে পারো তখনই যখন তুমি ধরে নেবে যে নিউক্লিয়াসের মাসটা ইনফাইনাইটলি হেঁটে। যেমন ধরো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য পৃথিবী আপেল একে অপরকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু আপেলটা পৃথিবীর দিকে যাচ্ছে, পৃথিবী কেন আপেলের দিকে যাচ্ছে না? কারণটা হচ্ছে পৃথিবীর মাসটা আপেলের মাসের তুলনায় অনেক অনেক বেশি হবে।
এখানেও ঠিক একই রকমের সিচুয়েশন, যে যখন তুমি নিউক্লিয়াস এবং ইলেকট্রনের পারস্পরিক অ্যাট্রাকশন নিয়ে কথাবার্তা বলছো, নিউক্লিয়াসের মাসটা ইলেকট্রনের মাসের থেকে অনেক অনেক বেশি বলে তুমি এরকম একটা অ্যাট্রাকশন বলে দিতে পারছো, নিউক্লিয়াসটা চুপচাপ আছে, ইলেকট্রনটা তাকে কেন্দ্র করেই হচ্ছে তোমার ঘুরছে, ঠিক আছে? কিন্তু নিউক্লিয়াসের মাস ইলেকট্রন থেকে বেশি, কিন্তু কোনোভাবে ইনফিনিটি নয়। তাহলে ইনফিনিটি ধরে নিয়ে কিন্তু সমস্ত ক্যালকুলেশনগুলোকে করেছে। কিন্তু যদি আজকে ধরে না এই নিউক্লিয়াসের মাসটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাইট, তাহলে তোমার হাইড্রোজেন অ্যাটমের যে বোর থিওরি থেকে যে এক্সপ্রেশনগুলো পেয়েছে সেখানে একটা ফাইনাইট মাস কারেকশন থাকবে, এবং ফাইনাইট মাস কারেকশনে গেলে তুমি দেখবে যেখানে ইলেকট্রনের মাস যে যে এক্সপ্রেশনে ছিল সেইগুলো অ্যাকচুয়ালি রিডিউস মাস দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এবং রিডিউস মাসটা তোমার হাইড্রোজেন অ্যাটম, ডয়টোরিয়াম, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস বা সোডিয়াম 10 প্লাস প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। সেই ফাইনাইট মাস কারেকশনটা একটা অ্যাডভান্স রিসোর্স হিসেবে তোমার জানার দরকার, ঠিক আছে? তাহলে আমরা বোরস করসপন্ডিং প্রিন্সিপাল এবং তার সঙ্গে সঙ্গে ওই ফাইনাইট মাস কারেকশন, এই দুটো একটু অ্যাডভান্স রিসোর্স হিসেবে আমি জেনে রাখবো। তার সঙ্গে সঙ্গে সার্টেনলি বোর থিওরি লিমিটেশন নিয়ে কথাবার্তা বলবো। তো বোর থিওরি যে লিমিটেশনগুলো আছে বলে তোমাকে আরও অনেক বেটার ইন দ্য সেন্স যে কিছু মডিফিকেশন নিয়ে তোমার কথাবার্তা বলতে হবে। তার মধ্যে সমারফিল্ড থিওরি থাকবে, তার মধ্যে হচ্ছে তোমার ওয়েভ মেকানিক্যাল মডেল যেটা বেসড অন কোয়ান্টাম মেকানিক্স বা বেসড অন সোডিয়াম ইকুয়েশন, সেই পার্টটা থাকবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আসছি। তোমরা যারা করবে যে এই যে বোর থিওরি প্রথম থেকে যে পার্টটা পড়ানো হয়েছে তার 4টা ক্লাসে 4-5টা ক্লাসে, সেটা পর্ব একটা সামারি মানে একটু জেনে নেবে। এই এনার্জি এক্সপ্রেশন সেই সঙ্গে যে মানে এনার্জি এক্সপ্রেশন থেকে আরো কত এক্সপ্রেশন বের করলাম, টাইম পিরিয়ড এক্সপ্রেশন বের করলাম, ওয়েভ নাম্বার বা ওয়েভ লেন্থের এক্সপ্রেশন বের করলাম, ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন বের করলাম। এই এক্সপ্রেশনগুলো তোমার কাছে থাকবে। এর উপরে বেস করে আমরা নেক্সট স্টেপে নিচে পড়েছে বা যেইতে পড়েছে বা যে অ্যাডভান্স করেছে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম করে তারপর ওই তোমার লিমিটেশনের অন্যান্য জায়গাগুলোকে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে আমরা এখানে রাখছি, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? আর এই পর্যন্ত